স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প যদিও রূপকথার মতো বাস্তব হয়, তবে সেটা হলো কোনি। 1984 সালে এই সিনেমা মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। মতি নন্দীর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি একজন গরিব মেয়ের জাতীয় সাঁতারু হয়ে ওঠার গল্প, আর তার পাশে দাঁড়ানো এক নিষ্ঠাবান কোচ ক্ষিতীশ সিংহ। আজ আমরা বিশ্লেষণ করি সেই অসাধারণ সিনেমা কোনি। প্রথমে দেখি বিষ্ণুদার নামে এক জলস্থি চেহারার লোকের মালিশ হচ্ছে, আর সেই দিকে তাকিয়ে তাকিয়ে ক্ষিতীশ সিংহ সে হাসছে। সে বলছে যে মালিশ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা, তবলা, তানপুরা, কত কিছু বাজছে, জলহস্তি এভাবে আর মালিশ করায় নাকি? এই কথা শুনে সে খুবই রেগে যাচ্ছে। তারপরে সে বলে, আপনি আর অনেক টাকা থাকতে পারে তাই হয়তো মালিশ করাতে পারেন, কিন্তু আপনি চাইলে আমার মতন একটা সুন্দর শরীর পাবেন না। সেটা সত্যি বাস্তবের কথা। সে তাকিয়ে থাকে, দেখে যে সে বিভিন্ন রকম ব্যায়াম করে দেখায়, সেটা দেখে সে একদম গটগট করে তাকিয়ে থাকে। তারও ইচ্ছা এমন শরীর পাওয়ার। এদিকে দেখি দূরে কয়েকজন আমের পিছনে সাঁতার কাটছে এবং একটা মেয়ে একটা ছেলেকে মারামারি করছে ছেলের সাথে। লোকে বলে, দেখতে পাচ্ছেন না, ওই যে ওর নাম কোনি, দেখুন কিরকম বজ্জাত, একটা মেয়ে মদ্দানি মারামারি করছে। আসলে তারা গঙ্গায় যে আম ভাসা নয়, তাই তারা পথে বিক্রি করে। এদিকে দেখি ক্ষিতীশ বাড়ি এসে দেখে বধূ তার জন্য অপেক্ষা করছে। বধূ এসে জিজ্ঞাসা করে, কি ক্ষিতীশ দা, আজকে কি বিকেলে ক্লাবের মিটিং এ যাবে? আসলে ক্ষিতীশ হচ্ছে অ্যাপোলো নামক একটি সাঁতারু ক্লাবের কোচ। সে বলে, হ্যাঁ, ক্লাবের মিটিং এ তো যেতেই হবে। তখন বলে, আপনি কি জানেন না কি হবে? তখন সে বলে, হ্যাঁ জানি তো, আমাকে বের করে দেবে। এই কথা যখন ক্ষিতীশের বউ এসে শোনে তখন সে বেশ খুশি হয়। সে বলে, ক্লাব ক্লাব করে সারা জীবন তো ব্যবসা দেখলে না, আমাকেই মেয়ে মানুষের সব দেখতে হয়, যদি ছেলে পুলে থাকতো আমি কি আর পারতাম? ভালো হবে, বের করে দেবে। এরপরে দেখি বিকেল বেলা সেই জুপিটার ক্লাবেরই সদস্য হলো ক্ষিতীশ সিংহ অর্থাৎ কোচ। তার জন্যই আজকে সবাই অপেক্ষা করছে। তার বিরুদ্ধেই নালিশ, তাকে সরিয়ে ধীরেন ঘোষ নামে একজনকে কোচ হিসাবে বহাল করা হবে। ধীরেনও ত্রস্ত যে ক্ষিতীশ এসে কি বলে, শেষ পর্যন্ত তাকে বহাল করা হয় কিনা। এর মধ্যে ক্ষিতীশ সেখানে চলে আসে। ক্ষিতীশ এসে বলে যে আমার ব্যাপারে কি কি আছে। ধীরেন এসে সমস্ত কিছু বলে। সাঁতারুদের সে অনেক খাটায়, অনেক বকে, সবাইকে বিভিন্ন রকম অযৌক্তিক ভাবে কথাবার্তা বলে। তার কর্মকাণ্ড এখন একদমই ভালো না। সে কোনোদিন জলে নামেনি, কোনোদিন সাঁতারে কোনো পদক পায়নি, এদিকে সে কোচ হয়ে গেছে। এই কথা সব শুনে তখন সেখানকার এমএলএ বিনোদ ভর বলে যে, কি বলছেন? এর মধ্যে দেখি যে সেই সময় ধীরেন ঘোষ বলে যে ক্ষিতীশের কোনোভাবেই কোনো যোগ্যতা নেই এই ক্লাবের সাঁতারুর কোচ হওয়া। এর মধ্যে ক্ষিতীশের মনে পড়ে যে সে কিভাবে সবাইকে কত নিজের করে নিয়েই করতো। শেষ পর্যন্ত সে নিজের পদত্যাগ করে বেরিয়ে আসে এবং সকল সাঁতারু ছেলেদের বলে, তোরা মন দিয়ে সাঁতার করিস, দেশের নাম, বাংলার নাম উজ্জ্বল করিস, এই বলে সে চলে আসে। সে বধুর কাছে বলে, জানিস তো বধু, খুব কষ্ট হচ্ছে। এরপরে দেখি একদিন ক্ষিতীশ বাজারে যাওয়ার পথে দেখে তাদের বালক সংঘ ক্লাবে একটা প্রতিযোগিতা চলছে, 24 ঘন্টা হাঁটা প্রতিযোগিতা, কে কত হাঁটতে পারে। সেই প্রতিযোগিতায় ক্ষিতীশ কোনিকে দেখতে পায় এবং সেখানে তাদের পাড়ার একটা লোক এসে বলে, কি দেখছেন, এসব তো রাবিশ। এরপরে ক্ষিতীশ বাজার সেরে বাড়ি ফিরে এসে রান্না চাপায়, তাও তার মনে কোনির কথা। সে ভাবে যে এইরকম প্রতিযোগিতায় কোনো কিছু না হোক, মানুষের জেদ দেখা যায়, যে কারোর কিছু করবার প্রতি কি জেদ আছে। আসলে এই প্রতিযোগিতাও দেওয়া হয়েছে বিষ্ণুধরের পক্ষ থেকে। সে পরবর্তী সামনের ভোটে ধীরে এমএলএ এর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চায়। এমএলএ বিনোদ ভরের বিরুদ্ধে সে যেহেতু দাঁড়াতে চায়, তাই সেই ছুটকা ছুটকা বিভিন্ন রকম ক্লাবে টাকা দিয়ে অনুষ্ঠান করিয়ে নিজের পরিচয় সবার কাছে করছে। হঠাৎই মঞ্চে ক্ষিতীশকে ডাকা হয়, কারণ সে কোচ ছিল, তাই সে সেখানে বক্তৃতা দিতে আসে। সেই বক্তৃতা শুনে বিষ্ণুধর তো একেবারে অবাক। সেও চায় এমন বক্তৃতা দিতে, কিন্তু সে পারে না। সে চায় এমন বক্তৃতা যদি তাকে কেউ লিখে দেয়, সে মনে মনে ভাবে, একে আমার বক্তৃতা লেখার জন্য যদি নেওয়া যেত, তাহলে হয়তো আমি এবারে ভোটে জিতে যেতাম। বাইরে এসে কোনি তার ছোট্ট ভাইকে নিয়ে যখন বাড়ি চলে যায়, তখন ক্ষিতীশ তাকে জিজ্ঞাসা করে, সাঁতার শিখবে? সে বলে, আমি পারি, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ক্ষিতীশকে যখন বিষ্ণুধর তার কাছে ডেকে পাঠায় এবং বলে, আমাকে আপনার বক্তৃতা লিখে দিতে হবে, তার বদলে অবশ্যই আপনি টাকা পাবেন। এরপরে আমরা দেখি সেখানকার আরেকটি ক্লাবে একটি সাঁতার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমরা দেখি যে কোনি নাম দিয়েছে। বধূ তাকে দেখাচ্ছে যে, ক্ষিতীশ দা দেখো তো,
ওইখানে দেখো কনিকে দেখিয়ে বলে একটা কালো কেমন মেয়ে, আর তার পাশে একটা পুতুলের মতো সুন্দর মেয়ে, দুজনই সেখানে সাঁতার প্রতিযোগিতায়। কোনি সেই সাঁতার প্রতিযোগিতায় দাঁড়ায় না, কারণ প্রত্যেকেই সেখানে ট্রেনিং প্রাপ্ত সাঁতারু। শুধুমাত্রই নিচে নিচে গঙ্গায় সাঁতার শিখেছে। কোনি কোনো মতে সবার পিছনে ছোট বাচ্চাদের সাথে সাঁতার করে। কোনির দাদা সেখানে কমল উপস্থিত ছিল। কোনিকে গিয়ে তখন বললে কোনি কিন্তু রাজি হয় না। পরে ক্ষিতীশ কোনির দাদা কমলের কাছে যায় এবং বলে যে তুমি কি চাও তোমার বোনকে আমি সাঁতার শেখাই? তোমার বোনের মধ্যে একটা জেদ আছে। তখন কমল বলে আমিও একদিন সাঁতার শিখতাম অ্যাপোলোতে, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আর কিছু হয় না, সংসারের সব গুরু দায়িত্ব আমার ভাগে চলে আসে। আমি যদি কোনিকে আপনি সাঁতার শেখান তাহলে শেখাতে পারেন, কিন্তু সেরকম কিছু আমরা দিতে পারবো না। তখন ক্ষিতীশ বলে কিছু দিতে হবে না, আমি বিনামূল্যেই সাঁতার শেখাবো, তাকে পাঠিয়ে দিও। তখন তার দাদা বলে যে ঠিক আছে। এরপরে কোনি দাদার সাথে চলে যায়। আর যখন হিয়ামিত্তির যে প্রথম হয়েছে পুতুলের মতন সাদা মেয়ে, সে যখন প্রাইজ নিচ্ছিল কোনি তার দিকে কেমন ভাবে তাকায়। এরপরে ফর্ম নিয়ে কোনির কাছে সই করানোর জন্য তাদের বস্তির মধ্যে বাড়িতে আসে ক্ষিতীশ। ক্ষিতীশ এসে তাকে বলে একটা সই করে দাও। সে সই করে দেয়। এখান থেকে আমরা জানতে পাই কোনির আসল নাম হচ্ছে কনকচাপা পাল। এরপরে ফর্ম ফিল আপ করে যখন জুপিটারে জমা দেওয়া হয়, তারা বলে যে তুমি মেয়ে নিয়ে আসলেই হবে, তাকে সাঁতারের ট্রেনিং দিতে হবে, দেখতে হবে যে সাঁতার আসলে পারে কিনা। এরপরে দেখা যায় যে কোনিকে নিয়ে ক্ষিতীশ তাকে সাঁতার যে সে পারে সেটা দেখানোর জন্য যায়। সব সাঁতার দেখার পরে শেষ পর্যন্ত ক্লাব থেকে বলা হয় যে সিট আর খালি নেই গো, তাই কোনিকে নেওয়া হবে না। সে তখন ধীরেনের কাছে রাগে যায়, বলে কি সব নোংরা তোরা পলিটিক্স করছিস, এই মেয়েটাই দেখবি একদিন তোদের মুখে চুনকালি দেবে, বুঝতে পারলি? সে রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। সে এবার ঠিক করে জুপিটারের রাইভেল ক্লাব অ্যাপোলোতে যাবে। অ্যাপোলোতে গিয়ে সেখানের যে সভাপতি তাকে গিয়ে বলে যে আমার মেয়েটাকে একটু সাঁতার শিখতে দেবে। তাহলে সভাপতি বলে শেখাবি, কি সমস্যা আছে। এরপরে সে কোনির ট্রেনিং শুরু হয়ে যায় অ্যাপোলোর জলেই। উনি ধীরে ধীরে সাঁতার কাটতে থাকে এবং একটু একটু করে তার সাঁতারু হয়ে ওঠার দিকে তার জীবন এগোতে থাকে। কণিকে খুব কঠোর হাতে কৃতি শিক্ষা দিতে থাকে। কণির শরীর একেবারে ভেঙে চুরে কষ্টে সমস্ত হাড়গোড় ভেঙে গেলেও তখনও তাকে ছাড়ে না এবং তাকে লোভ দেখায় যে তুই যদি আরো 1 ঘন্টা করে জলে থাকিস তোকে 1 টাকা করে দেব সমস্ত কিছু ডিম কলা এসব খাওয়ার জন্য। কোনি সেই খাবারের লোভেই সেখানে সাঁতার কাটে। এদিকে দেখি আমরা অমিয়া যে বেঙ্গল চ্যাম্পিয়ন, সে বলে ক্ষিতীশদার এই মেয়েটা যদি আমার কাছে পড়ে আমার পা ধোয়া জল খাবে। কোনি তারপরে নিয়ে যখন সে বাজারের দিকে যাচ্ছিল তখনই বিষ্ণুধর বলে আমার গাড়িতে উঠে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। তখন কোনি বলে টাকার কি হলো? টাকা দিয়ে সে বিষ্ণুধরের সাথে গাড়িতে চলে যায়। বিষ্ণুকে বলে আমার একটা বড় চাকরি চাই যদি। এরপর বাড়ি ফিরে আসলে তার বউ বলে যে হাতিবাগানে একটা নতুন ঘর নিচ্ছি, 5,000 টাকা লাগবে, কোনো ফালতু পয়সা তুমি খরচ করবে না। এরপরে দেখি কোনি দেরি করে আসে। কোনিকে খুব বকাবকি করে, এত দেরি করে আসলি কেন? তখন সে বলে দাদার শরীরটা ভালো ছিল না, আর আপনি এত খাটাবেন, একটু পয়সা দেবেন না? বলে ও তুই ভালোই বুঝে গেছিস না যে আমি কি চাই, হ্যাঁ শয়তান। এরপরে সে পুকুরে নামে। এদিকে অ্যাপোলো ক্লাবের সভাপতি বলে একটা বড় গোছের কোনো ধনী লোককে আমাদের সভাপতি করে রাখবো যদি টাকা দেয়। সে বলে দেখছি। এরপর কোনি বলে যে ক্ষিতীশদা আমাকে আজকে একটু 2 দিনের পয়সা বেশি দেবে, বাড়িতে চাল কিনে যাবো, দাদা কাজে যেতে পারছে না। এটা শুনে সে কেন কাজে যেতে পারছে না, অসুস্থ, দেখতে কমলকে যায়। কমল বলে যে ক্ষিতীশদা আমি একেবারেই ফুরিয়ে গিয়েছি, বুঝলেন তো? কি হয়েছে তোমার? আমার টিবি হয়েছে। এই শুনেই তো সে অবাক। সে দেখে যে এই সবাইকে কাজে দিয়ে দেবো, কারণ খেতে তো হবে। এরপরে সে কণিকে নিয়ে চলে আসে একটা ডাক্তারখানা। ডাক্তার ওজন মেপে সব মেপে বলে ওকে ভালো মন্দ খাওয়াতে হবে। এরপরে সাঁতার চলতে থাকে। সে ভাবে যে কিভাবে সে কি করবে সেটাই ভাবতে থাকে ক্ষিতীশ। সে আলোচনা করে। এরপরে সে বিষ্ণুধরের বাড়িতে যায় এবং বলে যে দেখুন এইভাবে হবে না, আমি আপনার সবসময় এই বক্তৃতা লিখে দেবো, কিন্তু তার জন্য মাসিক একটা মায়না দিতে হবে। আরো একটা কথা শুনুন, যে আপনি যে বিনোদ ভরের বিরুদ্ধে দাঁড়াবেন, বিনোদ ভর যেখানে যেখানে আছে আপনার রাইভেল গুলোতে থাকতে হবে। তখন সে বলে বিনোদ ভরটা
জুপিটারে আছে, তাহলে আমাকে অ্যাপোলোতে থাকতে হবে। এই কথা বলতে বলতেই সেখানে চলে আসে ক্ষিতীশের বউ। সে হাতিবাগানের ঘরটা আসলে বিষ্টু ধরেনি। তখন সে বলে, আমার বউয়ের কাছ থেকে টাকা নেওয়া মানে আমার কাছ থেকে টাকা নেওয়া, বুঝলেন তো? তাহলে বউয়ের টাকা ফেরত দেবেন, এবং তাহলেই কিন্তু আমি আপনার হয়ে বক্তৃতা লিখবো। তখন বিষ্ণুধর পড়ে যায় ফ্যাসাদে। সে শেষ পর্যন্ত সেই টাকা নিয়ে আসে এবং ফেরত দেয়। টাকা বাড়িয়ে এনে তখন বলে যে, তুমি যদি আগে বলতে তাহলে তো তোমাকে টাকাই দিতে হতো না। তখন তার বউ বলে, কেমন যদি গাটা ইসপিস করছিল ওই টাকাগুলো দিতে, কোনো ফেরত পাওয়া যায় না। তখন সে বলে, কনির খাওয়ার ব্যবস্থা ওই বাড়িতেই করলাম, তুমি তো আর করে দিলে না, তাহলে এখন কি করে টাকার চাই বলো তো? তখন তার বউ বলে, আমাদের বাড়িই খাবে খানে। এরপর আমরা দেখতে পাই যে কনি অনেকদিন সাথে সে আসে। তখন একজন বলে যে, কনির দাদা মারা গেছে আজকে সন্ধ্যাবেলায়। এরপরে ক্ষিতীশ কোনোভাবে একটা কাজ প্রজাপতিতেই তার বউয়ের দোকানে জোগাড় করে দেয় কনি। সে তার বউ বলে যে, ও কি কাজ করতে পারবে? এরপরে দেখি যে ক্ষিতীশ বিভিন্ন ভাবে বলে, তুই যদি জল থেকে উঠিস তোকে ইট দিয়ে মারবো। সে ভয়ে পুকুরের মধ্যে চলে যায়। তাকে একটা লগা নিয়ে তাড়া করে, কোনোভাবেই তাকে জল থেকে উঠতে দেয় না। তাকে কঠোর ট্রেনিং করে, কারণ এই ট্রেনিং এর মাধ্যমেই সে হয়ে উঠবে শক্ত পোক্ত। সে মনে মনে জানে যে খারাপ করছে, কষ্ট পাচ্ছে মেয়েটা, তবুও সে তা করে, কারণ এই যন্ত্রণাই তার বিরুদ্ধে, তাকেই হারাতে হবে। এরপরে দেখি সে দেরি করে যখন দোকানে যায়, ক্ষিতীশের বউ তাকে বকাবকি করে। ক্ষিতীশ যেভাবে হোক বিভিন্ন রকম ভাবে কনিদের পরিবারটাকে বাঁচাতে চায়, যে কারণ যেভাবেই হোক কনিদের যদি সে না বাঁচায়, কনি কিভাবে সাঁতার কাটবে? সে তার মাকে গিয়ে বলে, কনিকে একটু শাসন করুন, কনি যদি এইভাবে গা ছাড়া দিয়ে যায় তাহলে হবে না। এরপরে কনির কথা যখন বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করে কনি কোথায়, তখন তার বউ বলে, কনি আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেই কনি বলে যে, দাদা তুমি বলেছিলে একদিন চিড়িয়াখানায় নিয়ে যাবে। তখন ক্ষিতীশ ভাবে, সত্যি তো অনেকদিন ট্রেনিং হলো, এবার একদিন চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে। এইভাবে তাকে এক রবিবারে চিড়িয়াখানায় নিয়ে যায়। তারা খেতে বসে দেখে যে তারা জল আনেননি। দূরে কনি বলে, স্কুলের কতগুলো মেয়ে, ওদের কাছে নিশ্চয়ই জল থাকবে, চাই গিয়ে। চাইতে গেলে এসে বলে যে ওরা জল দিল না। এদিকে দেখি সেই স্কুলে হিয়া মিত্তির পড়ে। হিয়া মিত্তি তাদের জন্য জল নিয়ে আসলে কনি সেই জল ফেলে দিয়ে পালায়। তখন তার অপরাধের ক্ষমা ক্ষিতীশ চায় এবং তাদের জল খেয়ে ক্ষমা চায়। এরপর ফিরে আসলে যখন দেখে যে হিয়া মিত্রের প্রতি কনির একটা হিংসা রয়েছে, তখন তাকে বলে, কি বলেছে জানিস, এই মেয়েটা আমার উপর হিংসা করে। এরপর দেখে কনির পরিবর্তন, কনি জল থেকে উঠতে দেরি করছে এবং অনেক প্রচেষ্টা করছে বিভিন্ন ভাবে। এরপরে তাকে সবাই বলে যে, কোনোভাবে যদি টাইমটা দেখা যেত যে হিয়ার টাইমটা কত হয়, কিন্তু হিয়ার টাইমটা সে কোনোভাবেই দেখতে পায় না। সে বাড়ি এসে বলে যে, 60 মিনিট তোকে এবারে টাইম করতে হবে, বুঝলি তো? কারণ মহারাষ্ট্রের একটা মেয়ে, সে এক কাপ সে 69 মিনিটের মধ্যে করেছে, তোকে করতে হবে 60 মিনিট। তার সামনে 60 সংখ্যাটা লাগিয়ে রাখে, তার ট্রেনিং আরো শক্ত করে, তাকে আরো শক্ত করে তোলে। এবার সে সাঁতারে একেবারে পারদর্শী হয়ে গেছে। তখনই হঠাৎ করে শোনে যে জুপিটারে একটা কম্পিটিশন আছে, কিন্তু অ্যাপোলোর কাউকে সেখানে নেবে না। সেভাবে যেভাবেই হোক সবাইকে দেখিয়ে দিতে হবে সে কনিকে তৈরি করেছে। যখন শেষে বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়ার প্রতিযোগিতা হবে, সব মেয়েদের প্রতিযোগিতা হবে, সেই সময় সেই পুকুরেরই বা সাইড থেকে কনিকে নামানো হয় একই সাথে, কিন্তু প্রতিযোগিতার মধ্যে নয়। সেখানে দূর থেকে দেখা যায় যে সবাই দেখে অবাক, এ কি হচ্ছে, কিন্তু সেখানে দেখা যায় যে কনি আস্তে আস্তে বেঙ্গল চ্যাম্পিয়নকে পিছনে ফেলে জিতে যায়। তখন ক্ষিতীশ সবাইকে বলে যে, এরকম করে কিছু হয় না, দেখলি তো পলিটিক্স করে। তখন কিন্তু ক্ষিতীশের স্ত্রীও কনির উপর খুব খুশি হয়, সে তাকে মিষ্টি খাওয়ায়, এক হাঁড়ি মিষ্টি তার বাড়ির জন্য দিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে বেঙ্গল ন্যাশনাল খেলতে যাবে, সেই টিমটা কিভাবে গড়া হবে, কাকে নেওয়া হবে না, সেই নিয়ে তর্কাতর্কি। তখন বালিগঞ্জ ক্লাবের অর্থাৎ হিয়ার কোচ বলছে যে, কনিকে যদি না নেওয়া হয়, আমি আমার দলের যারা আছে সবাইকে সরিয়ে নেবো, বালিগঞ্জ ক্লাবের মেয়েদেরকে, কারণ আমি দেখেছি সেদিন কিভাবে আপনারা তাকে সরিয়েছেন, আপনারা তাকে ফাঁসিয়েছেন কনিকে। এরপরে কনি সিলেক্টেড হয় এবং তারা মাদ্রাসে যাওয়ার জন্য ট্রেনে চাপে। সেখানে একাই কনি যায়, ক্ষিতীশ তার সাথে যায় না। কনি একেবারে মন খারাপ হয়ে পড়ে। খড়গপুরের কাছে এসে ক্ষিতীশ তার সাথে দেখা করে আর বলে, আমি তোর সাথে আছি। এরপরে দেখি ক্ষিতীশ ট্রেনে চাপলে তার কাছে টিকিট না থাকায় তাকে টিটি এসে ধরে এবং সেখানেই তাকে ধরে ফেলে। এরপরে ট্রেন মাদ্রাসের সামনে সবাই নামে এবং সেখানে সবাই শপিং করতে গেলেও কনির কাছে বাড়তি টাকা না থাকায় সে শপিং করতে যায় না। সবাই বলে যে, আমার টিউবে পেস্ট নেই, আমার টিউবে
ক্রিম নেই, সব চুরির দায় কনির উপর চাপানোর চেষ্টা করে। সেই মুহূর্তে সেখানে হিয়া আসে এবং সে রেডি হয়ে বেরোনোর সময় বলে, আমার বাবার বন্ধুর বাড়ি আজ দুপুরে খেতে যাচ্ছি, ঠিক আছে, একটু বলে দিও তুমি প্রমীলা ম্যাডামকে। এই বলে সে সেন্ট মেখে বেলার ক্রিমের শিশি থেকে একটু ক্রিম নিয়ে নিজে মেখেও কনির গায়েও একটু লাগিয়ে দেয়। কনি তাকে সরিয়ে দিলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে আসে ধীরেন ঘোষ, বলে তোর নামটা দিয়েছিলাম কিন্তু কি জানি কম্পিটিশনে তোর নামটা আসেনি, বুঝলি তো, কিন্তু তুই প্র্যাকটিস করিস। এরপর সবাই ফিরে এলে কনির জিনিসপত্র ঘিরে দেখে যে কনি কিছু চুরি করেনি তো, এবং সবাই দেখে যে কনির গা থেকে সেই ক্রিমের গন্ধ বেরোচ্ছে। বলে তুই তো ক্রিম নিয়েছিস, তুই তাহলে আসল চোর, এই বলে তাকে চর মারে। এবং সে যখন বলে যে হিয়া নিয়েছে, তখন বলে হিয়ার বাবার অনেক ক্ষমতা, হিয়ার বাবা চাইলে তোর মতন 1000টা চাকর রাখতে পারে। এবার সবাই খাওয়া দাওয়া করে কিন্তু কোনি খেতে যায় না। হিয়া ফিরে আসলে এই কথা বলে, হিয়া বলে আমাকে চোর বলেছে, হ্যাঁ আমি নিয়েছিলাম একটু ক্রিম, কিন্তু তার জন্য আমি ক্ষমা চাইছি। এরপরে দেখি সেই প্রথম দিনের প্যারেড শুরু হয়ে যায়। আজ থেকে শুরু কম্পিটিশন, কিন্তু কোনি কোনো কম্পিটিশনেই ভাগ নেয়নি, কারণ তার নামটা তো দেওয়াই হয়নি। সে শুধু বসে বসে গ্যালারি থেকে সবার কম্পিটিশন দেখতে থাকে। একের পর এক হিয়া এবং মহারাষ্ট্রের সেই মেয়েটি অমিয়া মেডেল পায়, সে শুধু তাই দেখে। শেষে দিনে যখন বালিগঞ্জ ক্লাবের কোচ বলে যে কোনিকে বসিয়ে রাখা হয়েছে, এর জন্য আমি আমার হিয়াকে তুলে নিচ্ছি, তখন শেষে দেখি যে অমিয়া যে আগের বারে বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল তার প্রসিদ্ধতা কমে গেছে, তার বদলে হিয়ার শুধু প্রসিদ্ধতা দলের মধ্যে, টিমের মধ্যে, যেটা অমিয়ার একদমই ভালো লাগে না। অমিয়া তখন বলে, স্যার মনে রাখবেন আমিও আছি, পরের দিন আমার ফ্রি স্টাইল। এরপরে দেখি অমিয়া পরের দিন ফ্রি স্টাইলে তার সব শক্তি দিয়ে চেষ্টা করে। সেই সময়ই তার মাসেলে টান ধরে এবং তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপরেই তো সব মেয়েদের একসাথে রিল হবে, কিন্তু সেখানে ফ্রি স্টাইলে কাকে দেওয়া হবে? তখন শেষ পর্যন্ত কনির কাছে যায় হিয়া এবং বলে যে তুমি নামো। তখন সে বলে আমি নামবো না, আমি ভালোবাসি না। তখন সে বলে তুমি ভালোবাসো না বাংলাকে? তখন তার একটা কথা মনে পড়ে, ক্ষিতীশের কথা, সবার আগে খেলা নিজের দেশ। তখন সে শেষ পর্যন্ত নামে এবং তখন ছাড়া পেয়ে ক্ষিতীশও সেইখানে আসে। ক্ষিতীশকে কেউ ঢুকতে দিতে চায় না। দূর থেকে হঠাৎই কনির চোখে পড়ে ক্ষিতীশ এসেছে। দেখেই তার মনের আত্মবিশ্বাস যেন একেবারে এগিয়ে আসে। সে বলে ফাইট কনি, ফাইট, তুমি পারবে, ফাইট কনি, ফাইট। সে জলের মধ্যে যেন এই শব্দই শুনতে পায় এবং তার ব্যথা সব কিছুকে ভেঙে চুরে সে এগিয়ে চলে। সে সব কিছু জয় করে প্রথম হয় এবং স্বর্ণপদক পায়। এখান থেকেই তার যাত্রা শুরু, তার সমস্ত কিছু ভেঙে এগিয়ে চলা। ফাইট কনি ফাইট, এই ছোট্ট ডায়লগটাই হাজারো মানুষের প্রেরণা। এই সিনেমা আমাদের শেখায় পিছনে ফিরে থাকা নয়, সামনে এগিয়ে জয় করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে একটি হার্ট দিয়ে জানাও। নিচে কমেন্টে লিখো তোমার জীবনের অনুপ্রেরণার সিনেমা কোনটি। আরো এমন অনেক গল্প জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ফিরে আসছি আরেকটা অসাধারণ সিনেমা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, স্বপ্ন করো, লড়াই করো আর জয় করো।